ওকে, আমরা মনে হয় লাইভে যুক্ত হতে পারছি। আচ্ছা, তো আমরা লাইভে আছি এখন। আমাদের আইসিটি ধারাবাহিক যে লাইভ ক্লাস চলতেছিল, সেই ধারাবাহিক লাইভ ক্লাসের আজকে হচ্ছে তোমাদের 6ষ্ঠ নম্বর লেকচার। আজকের ক্লাসে আমাদের সাধারণত শিডিউল টাইম দেওয়া ছিল রাত 9টায়, কিন্তু একটু সমস্যার কারণে আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি হচ্ছে দুপুর 3টায়। তো তোমরা দ্রুত যারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকো তারা একটু দ্রুত জয়েন করে নাও ক্লাসে। আচ্ছা, একটু দ্রুত জয়েন করে নাও। এবং আমাদের ক্লাস টাইমটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমাদের আগে ক্লাস টাইম ছিল হচ্ছে রাত 9টায়, এখন সেটা আজকে আমরা একটু সমস্যার কারণে শুরু করলাম হচ্ছে দুপুর 3টায়। তো তোমাদের যে ফ্রেন্ডগুলো রেগুলারলি আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতেছিল, তোমরা একটু কমেন্টে তাদেরকে মেনশন করে দিয়ে তাদেরকে জানাও যে আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে। একই সাথে তোমাদের লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে, এবং তোমরা যে গ্রুপগুলোতে যুক্ত আছো সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আর যারা অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছো তারা আমাকে একটু কনফার্ম করো যে আমাদের আজকের লাইভের ভিডিও এবং অডিও ঠিক আছে কিনা, তোমরা ঠিকভাবে শুনতে পারতেছো কিনা। আচ্ছা, অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা দ্রুত একটু তোমাদের ফ্রেন্ডের কমেন্টে মেনশন করে দাও এবং লাইভটাকে শেয়ার করে দাও, আমরা দ্রুত ক্লাসটা শুরু করব। শাহরিয়ার ফয়সাল বলছো ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটা এখন শুরু করব। তো দুপুর 2টায় তোমাদের আজকে একটা অনলাইন টেস্ট নেওয়া হয়েছে, যেখানে আমরা বিগত যে 5টা লেকচার HTML অংশের আলোচনা করলাম, সেই 5টা লেকচারের উপর আমরা একটা অনলাইন টেস্ট নিছি। তো আমি দেখি নাই তোমরা কীরকম করছো সেটাতে, আমি ক্লাস শেষে তারপর সেগুলো দেখে তোমাদের রেজাল্টগুলো আমি পেজে এবং গ্রুপে পাবলিশ করে দেবো, সেখান থেকে তোমরা তোমাদের প্রাপ্ত নম্বরগুলো দেখে নিতে পারবা। অলরেডি তোমরা পরীক্ষার সাথে সাথেই তোমাদের স্কোরগুলো ভিউ করে দেখে নিতে পারবা। আচ্ছা, কে কে পরীক্ষা দিছো একটু বলো দেখি। পরীক্ষায় কি তোমরা সবাই অংশগ্রহণ করছিলা? পরীক্ষাগুলো কিন্তু একটু দিতে হবে। তুমি বিষয়গুলো পারবা, কারণ আমরা যেভাবে ক্লাস করতেছি এবং তোমরা যেভাবে প্র্যাকটিস করতেছো, নোট দিচ্ছ, সেক্ষেত্রে যে কোনো ধরনের কোশ্চেন আসলেই তোমরা অ্যান্সার দিতে পারবা। তারপরও রেগুলারলি পরীক্ষা দিলে তোমার কোশ্চেনগুলা কীভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে দ্রুত বুঝে অ্যান্সার করতে হবে, সেটার প্র্যাকটিসটা কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বেশি বেশি পরীক্ষা দিতে হবে। জান্নাতি ফেরদৌসি 16 নাম্বার, এটা খুবই কম নাম্বার, কারণ যে ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো প্রতিদিন ক্লাসে আলোচনা করা হয়। সেক্ষেত্রে তোমাদের 20 নম্বর সবারই পাওয়া উচিত ছিল, আর যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে 1টা বা 2টা, এর বেশি না, অর্থাৎ মিনিমাম 18 বা 19 নাম্বার করে তোমাদের পাওয়া উচিত ছিল সবারই। তো 16 নাম্বার হচ্ছে অনেক কম। মেহেদি হাসান, আমি এখনও দিইনি। আচ্ছা, আপনি না দিলে এক্সামটা এখনও দিতে পারেন, লিঙ্কটা আমি এখনও অফ করি নাই। ক্লাস শেষ হওয়ার পর আপনি এক্সামটা দিয়ে দিন, ঠিক আছে? এক্সামগুলো দিতে হবে, হ্যাঁ। এক্সামগুলো দিলে তোমরা আর কি টাইম মেনটেন্সের বিষয়টাও ক্লিয়ার হবে, যে কিভাবে আমাকে সময় মেনটেন করে পরীক্ষাটা দিতে হবে। তার পাশাপাশি তোমাদের নিজেকে যাচাই করার একটা সুযোগ থাকবে। সেলিম হাসানেরও স্কোর 16 খুবই পুর নাম্বার। যে কোশ্চেনগুলো আমি দিছি সেক্ষেত্রে 16 নাম্বার খুবই 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 কম নাম্বার। ন্যূনতম নাম্বার 19-20, এর মধ্যে আপ ডাউন করা। 20 অ্যাভারেজ পাওয়া উচিত ছিল, যদি কোনো কারণে একটা ভুল হইতে পারে সেক্ষেত্রে 19 নম্বর। সুবর্ণ বসাক, আপনারও 16। ইমন ইসলাম 18 কিছুটা মানা যায়, বাট 16 যারা পাইছো তাদের স্কোরটা কিন্তু মানা যাচ্ছে না। যাই হোক, আমরা সামনে আবারও এই পরীক্ষাগুলো নিব, তো সেখানে একটু ভালো করার চেষ্টা করবেন। আর যেদিন এক্সাম বলবো সেদিন তোমাদের যে নোটগুলো তোমরা এই ক্লাসের করে রাখছো সেগুলো একটু রিভিশন দিলেই কিন্তু অ্যান্সারগুলো তোমরা করে নিতে পারবা। তো তোমরা যেহেতু অনেকেই 15-16 করে পাইছো, তার মানে অবশ্যই কিছু কিছু প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বা সঠিক অ্যান্সার করতে পারো না। এই কারণে আমি আজকের টপিক শুরুর আগে যে কাজটা করব, তোমাদের যে 20টা প্রশ্নের এক্সাম নেওয়া হলো সেই 20টা প্রশ্ন আমরা এখন একটু ক্লাসে আবার সমাধান করে নিব। এতে যারা
পরীক্ষায় যুক্ত ছিল না তারাও কোশ্চেনগুলো সম্বন্ধে জানতে পারবে। তার পাশাপাশি যে অ্যান্সারগুলো তোমাদের ভুল হয়েছে সেই অ্যান্সারগুলো কিন্তু তোমরা সংশোধন করে নিতে পারবে। আনিসুর রহমান আনিস বলছে 16 খুবই কম নাম্বার। কনারায় বলছে 17 একটু ডাউন নাম্বার আর কি, মিনিমাম নম্বর 19-20 যে ধরনের কোশ্চেনগুলো দেওয়া ছিল। কোনো কোশ্চেনে কিন্তু পড়াশোনার বাইরে আসেনি। জান্নাতের আলো 13 এটা তো একটা অনিশ্চিত নাম্বার। কিরে জান্নাতের আলো, আপনার নাম কি জানা নাই, যাই হোক। আচ্ছা, তো আমরা আবারও কোশ্চেনগুলো এখানে ক্লাসে প্র্যাকটিস করব। এতে যেগুলো আমাদের জানা ছিল সেগুলো তো জানাই আছে, যেগুলো ভুল হয়ে গেছিলো সেগুলো আমরা এখানে ক্লাসে সংশোধন করে নেব। আর বারবার প্র্যাকটিসের ফলেই কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে আসবে। দেখো সব কোশ্চেনে কিন্তু তোমাদের জানা ছিল, তারপরেও কিন্তু ভুল করে বসছে। এর কারণ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিসটা আমাদের হয়নি। তো আমি প্রথম কোশ্চেন দিয়ে তোমাদেরকে শুরু করতেছি। 1 নম্বর কোশ্চেন দেওয়া ছিল টিসিপি এর পূর্ণরূপ কী। তো আমাকে একটু কমেন্টে জানাও যে টিসিপি এর পূর্ণরূপটা কি, কারা কারা এটার সঠিক অ্যান্সার দিতে পারছো। টিসিপি আজকের আলোচনায় আমরা যাব, তবে আজকের আলোচনায় যাওয়ার আগে আমরা একটু এই কোশ্চেনগুলো রিভিউ করে নিই। ততক্ষণে বাকি যারা আছে তারাও ক্লাসে যুক্ত করে নিতে হবে। আর তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, যেহেতু আজকে ক্লাসের টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে। অনেকেই হয়তো এখনও জানে না যে আজকের ক্লাসটা 9টার পরিবর্তে 3টায় দেওয়া হয়েছে, এই জন্য উপস্থিতি অনেকটাই কম। তো তোমরা একটু শেয়ার করে দিয়ে তাদেরকে একটু জানাই দাও। তো টিসিপি এর অ্যান্সারটা আমাকে একটু বলেন আপনারা। অ্যান্সার তোমার জানা আছে ভালো কথা, বাট তুমি এখন আমাকে লিখে দাও। এর ফলে বারবার প্র্যাকটিসের ফলে তোমার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে থাকবে। যে কোনোভাবেই যে কোনো জায়গায় যতদিন পরেই পরীক্ষায় আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সারটা করে নিতে পারবা। তো ইমন ইসলাম বলছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। শাহরিয়ার ফয়সাল বলছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। বাকি যারা আছো তারাও একটু অ্যান্সার বলে দাও। কর্নার রয় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা, টিসিপি এর অ্যান্সারটা জান্নাতি ফেরদৌসি বলছে ট্রান্সমিশন কন্ট্রোল। তো টিসিপি এর অ্যান্সারটা আমরা কি জানলাম? টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল না, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো এই টিসিপি এর আরও একটা নাম আছে, সেই নামটা কি? টিসিপি এর আমরা জানি আরও একটা নাম আছে, সেই আরেকটা নাম কি? নিহার আহমেদ বলছে ট্রান্সমিশন, আরিফ বলছে ট্রান্সমিশন, জান্নাতের আলো বলছে ট্রান্সমিশন। আচ্ছা, জান্নাতের আলো আপনি যদি সম্ভব হয় আপনার আইডি নেমটা একটু চেঞ্জ করে নিন, কারণ ক্লাসের মধ্যে নাম ধরে যদি আপনার নামটা ডাকা হয় তাহলে সবাই বুঝতেও পারবে এবং সেটা বলতেও একটু সুবিধা হবে। ক্লাসের মধ্যে জান্নাতের আলো এই নামটা বলাটা একটু কীরকম অড মনে হচ্ছে, ঠিক আছে? আপনার যদি আদার্স কোনো সমস্যা না থাকে তাহলে আইডি নামটা একটু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার জন্য বেটার হবে মেবি। আচ্ছা, তো এটা টিসিপি এর আরেকটা নাম হচ্ছে আইপি। তো আইপি এর পূর্ণরূপটা আবার কি? টিসিপি এর আরেকটা নাম আমরা জানি হচ্ছে আইপি, তাহলে আইপি এর পূর্ণরূপটা কি? আচ্ছা, আপনার নাম পলাশী, সুন্দর নাম। তো এটা নামই তো ভালো, এটা দিয়ে আইডি করে নিতে পারেন। তো শাহরিয়ার ফয়সাল বলছে আইপি হচ্ছে কি? ইন্টারনেট প্রোটোকল। ইমন ইসলাম, মেহেদি হাসান সবাই বলছে আইপি। আইপি তাহলে কি? আইপি আমরা পাইলাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো টিসিপিও একটা কি? প্রোটোকল। আইপিও হচ্ছে কি? একটা প্রোটোকল। প্রোটোকল সম্বন্ধে সামনে কোশ্চেন আসে, তো আমরা সেখানে প্রোটোকলের বিস্তারিত বিষয়গুলো জানবো। তাহলে 1 নম্বর যে কোশ্চেনটা তোমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে টিসিপি। টিসিপি এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটাকে আরেক নাম দ্বারা প্রকাশ করে, সেটা হচ্ছে আইপি। আইপি এর নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। যদি বলা হয় যে আইপি কি? আইপি হচ্ছে ইন্টারনেটে ব্যবহৃত একটি প্রোটোকল। ইন্টারনেটে ব্যবহৃত প্রোটোকলের নাম হচ্ছে আইপি বা হচ্ছে টিসিপি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন তোমাদের ছিল কন্টেইনার ট্যাগ কোনটি? আচ্ছা, কন্টেইনার ট্যাগ কোনগুলো আগে সেটা বলো দেখি। কন্টেইনার ট্যাগ কোনটি? সেখানে তোমাদের অপশনগুলো দেওয়া ছিল। একটা দেওয়া ছিল হচ্ছে বিআর, একটা দেওয়া ছিল হচ্ছে এইচআর, একটা দেওয়া ছিল হচ্ছে ইমেজ, আর একটা দেওয়া ছিল হচ্ছে বডি। তো কোনটি কন্টেইনার ট্যাগ এটা জানার আগে বা এটার সঠিক অ্যান্সার দেওয়ার আগে আমাকে একটু বলো যে কন্টেইনার ট্যাগ আসলে আমরা বুঝবো কিভাবে, যে কোন ট্যাগটাকে আমরা কন্টেইনার বলবো? কোন ট্যাগটাকে আমরা কন্টেইনার বলবো?
আচ্ছা, যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগেই থাকবে সেগুলাকেই বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে এখানে কোন ট্যাগটার ওপেনিং এবং ক্লোজিং দুইটা অংশই আছে? এই যে বডি নামে যে ট্যাগটা আছে সেই বডি ট্যাগের কি আছে? ওপেনিং অংশও আছে, ক্লোজিং অংশও আছে। এই কারণেই এই বডি ট্যাগটাকে আমরা কি বলতেছি? কন্টেইনার বা ধারক ট্যাগ বলতেছি। কন্টেইনারের বাংলা নাম কি? কন্টেইনারের বাংলা নাম হচ্ছে ধারক। তো এটা যদি কন্টেইনার ট্যাগ হয় তাহলে এখানে যে অপশনে দেয়া বাকি তিনটা ট্যাগ দেয়া ছিল এই তিনটা ট্যাগকে আমরা কি বলবো? বডিটা যদি আমরা কন্টেইনার ট্যাগ হিসাবে নেই তাহলে বডি বাদে বাকি যে তিনটা ট্যাগ এগুলো যদি কন্টেইনার না হয় তাহলে এগুলো কোন ধরনের ট্যাগ? বডিটা আমরা কন্টেইনার ট্যাগ হিসাবে নিলাম, তাহলে বডি বাদে বাকিগুলো যেগুলো সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে এমটি ট্যাগ। তাহলে এই যে ট্যাগ এই ট্যাগগুলোকে কি বলা হচ্ছে? এই ট্যাগগুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে 2 নম্বর যে কোশ্চেনটা ছিল যে নিচের কোনটি কন্টেইনার ট্যাগ, সেটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে বডি। তো বডি ট্যাগকে কি বলা হচ্ছে? কন্টেইনার ট্যাগ বলা হচ্ছে। আচ্ছা, তো পরের প্রশ্ন তোমাদের কি ছিল? পরের প্রশ্ন দেয়া ছিল যে কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? বলেন কোন প্রোটোকলটি ইন্টারনেটের ক্ষেত্রে, একটু আগে এটার অ্যান্সার বলে দিলাম, কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? অপশন থাকলো না, আপনারা অ্যান্সার করেন। কোন প্রোটোকলটি ইন্টারনেটের ক্ষেত্রে সব থেকে? নিহার আহমেদ বলছো আইপি। আচ্ছা, আইপি ইন্টারনেটে ব্যবহৃত একটা প্রোটোকল, তবে তোমাদের অপশনে দেওয়া ছিল হচ্ছে টিসিপি। তো আইপি থাকলে আমরা অবশ্যই আইপি দেখাবো, আর যদি আইপি না থাকে টিসিপি থাকে তাহলে আমরা কি দেখাবো? টিসিপি দেখাবো। তাহলে কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে টিসিপি বা হচ্ছে আইপি। ঠিক আছে, তো 3 নাম্বার গেল। মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি? তো এক্ষেত্রে আমি তোমাদের অপশনগুলো একটু দিয়ে দিচ্ছি যে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি। আচ্ছা, মার্ক আপ ল্যাঙ্গুয়েজের অপশনগুলো এখানে একটা দেয়া আছে এএসপি, একটা দেয়া আছে হচ্ছে পিএসপি, একটা দেয়া আছে হচ্ছে জাভা, আর একটা দেয়া আছে হচ্ছে এইচটিএমএল। তো এখানে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটা হবে? আচ্ছা, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর পূর্ণরূপ কি বলো দেখি? এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এইচটিএমএল এর পূর্ণরূপ কি বলেন? তোমরা অবশ্যই যারা ক্লাসে উপস্থিত আছো, যদিও উপস্থিতি রাতে যে ক্লাসের উপস্থিতির তুলনায় অনেকটাই কম, তারপরে তোমরা লাইভ ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবা। যারা ক্লাসে উপস্থিত ছিল না বা উপস্থিত নাই এখন, তারা যেন পরবর্তীতে ক্লাসটা খুঁজে নিয়ে করতে পারে। এইচটিএমএল এর পূর্ণরূপ কি বলো? এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, জাভা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ বলো তো? যারা পঞ্চম অধ্যায়ের ক্লাস করছেন, জাভা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? পঞ্চম অধ্যায়ের ক্লাস তোমরা এখানে উপস্থিত অনেকেই করছিলা, তো তাদের কাছ থেকে আমি অ্যান্সারটা একটু নিব যে জাভা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদের পারার কথা। জাভা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জাভা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট জানতে চাচ্ছি আমি যে জাভা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জাভা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? নিহার আহমেদ বলছো হাই লেভেল। হ্যাঁ, জাভা একটা উচ্চতর স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটার কিন্তু আরও একটা ক্যাটাগরি আছে। দেখি কেউ বলতে পারে। অপশন, মেহেদি হাসান অপশন দিলে তো অবশ্যই পারবা, বাট অপশন ছাড়াই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। প্রোগ্রামিং অধ্যায় তো পড়ানো বেশি দিন হয়নি, এই মাসেই তো শেষ করলাম আমরা প্রোগ্রামিং অধ্যায় ঈদের আগে। কারোই মনে নাই? কি ইমন ইসলাম ক্লাস করছিলা তোমরা? 3GL
থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, উচ্চতর ভাষা আমি তো বললাম জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে হাই লেভেল অর্থাৎ উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। এখন উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো তো আবার দুই ধরনের, সেই দুই ধরনের মধ্যে এটা কোন ধরনের? কনার বলছো 4GL, হয়নি। নিহার আহমেদ বলছেন 5th। কিরে জাভা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ? এই যে 1 মাসও হয়নি এখনো, এতেই সব পড়াশোনা ভুলে গেছেন। তাহলে আপনাদের পরীক্ষার জন্য এখনও যে 2 থেকে আড়াই মাস পরে, তাহলে তখন তো আপনারা শহীদ হয়ে যাবেন। ততদিন আস্তে আস্তে আপনাদের পড়াশোনা তো শহীদ হয়ে যাবে রে। জাভা হচ্ছে একটা উচ্চতর স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মনে নাই? উচ্চতর স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচার্ড, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এখন বলো যে জাভা কি স্ট্রাকচার্ড নাকি অবজেক্ট ওরিয়েন্টেড? জাভা কি স্ট্রাকচার্ড নাকি অবজেক্ট? বিশেষ কাজের ইমন ইসলাম, হ্যাঁ একদম কোপায় মারে ফেলাবো। জাভা বিশেষ কাজের ভাষা। বিশেষ কাজের ভাষা হচ্ছে তিনটা, একটা হচ্ছে কবল, একটা অ্যালগোল, আর একটা হচ্ছে ফরট্রান। যে পড়াশোনা রিভিশন না দিলে, পড়াশোনা নোট করে না রাখলে, মাঝে মধ্যে নোটগুলো একটু না দেখলে এরকমই অবস্থা হবে। এখন তুমি যদি মনে করো যে আমি পরীক্ষার রাতে পরে কোপায় দেব, এটা একাডেমিক লেভেলে সম্ভব হলেও অ্যাডমিশন লেভেলে কোনোভাবেই কিন্তু সম্ভব হবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন, এজন্য আপনাদেরকে নোট করে রাখতে বলা হচ্ছে। সপ্তাহে অন্ততপক্ষে 1 দিন বা 10 দিনে 1 দিন হলেও এই নোটগুলা কিন্তু অবশ্যই রিভিশন করে নিতে হবে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড বলছেন, এখন মনে পড়ছে? তাহলে জাভা হচ্ছে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যারা নতুন ক্লাসে যুক্ত হয়েছে তাদের চিন্তার কিছু নাই, আমরা পঞ্চম অধ্যায়টা আগে শেষ করে নিয়েছিলাম ঈদের আগের ক্লাসে। আমরা সেই অধ্যায়গুলো আবার পুনরায় রিভিশন করব যারা নতুন আসছো তাদের জন্য। তো এটা চিন্তা, আমি জাস্ট যারা আগে ক্লাস করছে তাদেরকে একটু টেস্ট করে নিলাম যে তাদের কি অবস্থা। তো যা বুঝলাম তাদের ভয়াবহ অবস্থা। ঠিক আছে, আচ্ছা তো আমরা পড়াশোনায় ব্যাক করি আবার। তাহলে আমরা কয় নম্বরে ছিলাম? 4 নম্বরে। যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনটা? মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML, তাই তো? স্টার্ট ও ইন ট্যাগের মধ্যবর্তী বিষয়গুলোকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে এলিমেন্ট। একটা স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ইন ট্যাগ পর্যন্ত তার মধ্যবর্তী অংশে যা কিছু থাকবে সেগুলাকে কি বলা হয়? এলিমেন্ট বা উপাদান বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কনফিউশন ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে কন্টেন্ট বিষয়টা হচ্ছে তোমার ট্যাগ থেকে শুরু করে, যেমন আমি যদি পি দিয়ে এখানে লিখি বাংলাদেশ, এরপরে যদি আমরা পিটা ক্লোজ করে নেই, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু সেগুলাকে বলা হয় HTML কন্টেন্ট। আর এই দুই ট্যাগের অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝে যেটা থাকবে সেটাকে বলা হয় HTML এলিমেন্ট বা উপাদান। তো এখানে তোমরা অনেকে কন্টেন্টটা চুজ করতে পারো বা দাগাইতে পারো, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্টটা অ্যান্সার হবে না। ঠিক আছে, কন্টেন্ট হচ্ছে একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাকে বলা হয় HTML কন্টেন্ট। আর HTML উপাদান বা ট্যাগের উপাদান কোনটা? এই যে একটা ট্যাগের শুরু থেকে শেষের মাঝে যে অংশটা থাকে সেটাকেই বলা হয় HTML এলিমেন্ট বা উপাদান। তবে এখানে একটা কথা আছে, যেহেতু আইসিটির এই বিষয়গুলো অনেকটাই কনফিউশন, সেক্ষেত্রে যদি তোমাকে এই প্রশ্নটা দেয় আর যদি সেখানে এলিমেন্টটা না দিয়ে দেয় অপশনে, আর যদি কন্টেন্টটা আবার অপশনে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যান্সার দেখাইতে হবে হচ্ছে কন্টেন্ট। বিষয়টা বুঝাইতে পারলাম? মূলত ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝের যে অংশ সেটাকে বলা হয় এলিমেন্ট বা উপাদান, কিন্তু তোমার কোশ্চেনের অ্যান্সারে অপশনে যদি এলিমেন্ট বা উপাদানটা না দেয়া থাকে, কি দেয়া থাকে? কন্টেন্ট দেয়া থাকে, আর বাকিগুলো হাবিজাবি কিছু দেয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে কি দেখাইতে হবে? কন্টেন্ট। বাট এলিমেন্টটা যদি অপশনে প্রেজেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কি দেখাইতে হবে? এলিমেন্টটাই দেখাইতে হবে। আচ্ছা, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্সারে এটা ভুল আসছে। ভুল কেন আসবে? স্টার্ট ও ইনট্যাগের মধ্যবর্তী বিষয়বস্তুকে আপনাকে কি বলছে? স্টার্ট ও ইনট্যাগ। তোমাকে বলে না স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ইনট্যাগ পর্যন্ত যেটা, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। এখানে স্পষ্ট বলা আছে যে স্টার্ট এবং ইনট্যাগের মধ্যবর্তী বিষয়বস্তুকে কি বলে? তো মধ্যবর্তী বিষয়বস্তুকে বলা হয় এলিমেন্ট বা উপাদান। তো অ্যান্সারও তো এলিমেন্ট বা উপাদানেই থাকার কথা তোমাদের গুগল ডক্সের যে আজকে এক্সাম হয়েছে। আচ্ছা, এর পরের প্রশ্ন কি দেওয়া আছে? কোন অ্যাট্রিবিউটের মান শুধু নিউমেরিক হয়? বলেন, কোন অ্যাট্রিবিউটের মান নিউমেরিক ব্যতীত অন্য কোনো মান গ্রহণযোগ্য নয়? কোন অ্যাট্রিবিউটের মান নিউমেরিক ব্যতীত অন্য কোনো মান গ্রহণযোগ্য নয়? স্টার্ট করেন, জলদি তাড়াতাড়ি শুরু করেন কমেন্ট করা। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে স্টার্ট।
তাহলে এই স্টার্ট অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সর্বদা কি দ্বারা প্রকাশ করতে হবে? নিউমেরিক দ্বারা প্রকাশ করতে হবে। এটা কালকে খুবই স্পষ্টভাবে তোমাদেরকে আলোচনা করে দেওয়া হয়েছে। তো আমি একটু দেখি যে আপনাদের সেই আলোচনাটা মনে আছে কিনা। তো কোনো একটা HTML এলিমেন্টের উপাদানকে যদি আমি এই ক্রমে প্রকাশ করতে চাই, তাহলে তার জন্য অর্ডারড লিস্টের যে প্রথম লাইন, সেই প্রথম লাইনটা কি হবে একটু লিখে দেন। আমি যদি কোনো উপাদানকে এই ক্রমে শুরু করতে চাই, তাহলে তার জন্য HTML অর্ডারড লিস্টের যে লাইনটা, সে প্রথম লাইনটা কি হবে এটা আমাকে একটু লিখে দেন। শাহরিয়ার ফয়সাল জানা ছিল, ভুল করছেন। হ্যাঁ, জানা থাকার পরেও ভুল করা যাবে না, আর সেটা যেন ভুল না হয় এজন্য সেটা বারবার প্র্যাকটিস করে জানা রাখতে হবে, শুধু জানা রাখলেই হবে না। আর এক্সাম যেদিন করে দিব সেদিন একদম চোখ বন্ধ করে ঘুম থেকে উঠে আসে দাগানো শুরু করবেন না, একটু সিরিয়াসলি নেন, কারণ হয়তো এরকম অপরচুনিটি পরবর্তীতে নাও পাইতে পারেন, তাই না? আর অপরচুনিটি পাইলে সেটা যদি গ্রহণ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটা বোকামির কাজ হবে। আচ্ছা, শাহরিয়ার ফয়সাল তোমারটা ঠিক আছে, ইমন ইসলাম ঠিক আছে, নাইম ইসলাম ক্লাসটা 60% বুঝতেছেন না। আজকে তো আমরা ক্লাস করতেছি না, আজকে আমরা বিগত যে 5টা ক্লাস, সেই 5টা ক্লাসে যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর দুপুর 2টায় একটা অনলাইন এক্সাম নেওয়া হয়েছে। আমরা এখন যেটা করতেছি, সেই অনলাইন এক্সামে আসা কোশ্চেনগুলোর সঠিক অ্যান্সারটা শিখতেছি, তার পাশাপাশি ওই কোশ্চেন রিলেটেড আরও যে বিষয়গুলো একটু রিভিশন দেওয়া প্রয়োজন বা জানা প্রয়োজন, সেগুলো আমরা এখানে আলোচনা করতেছি। তো আপনি তো বিগত 5টা ক্লাসের কোনোটাই করেন নাই, সেক্ষেত্রে আপনার 100% না বুঝার কথা, তারপরে যে তুমি 40% বুঝতেছো এটাই সন্তোষজনক, ঠিক আছে? 100% বোঝার জন্য অবশ্যই তোমার আগের যে 5টা ক্লাস, সেই 5টা ক্লাস রিভিশন দিয়ে নিতে হবে। সেই ভিডিওগুলো পেজে দেওয়া আছে, তুমি সেখান থেকে একটু দেখে নিলেই 100 বা 200%ও বুঝতে পারো, সমস্যা নাই। জান্নাতি ফেরদৌসি আপনার ইকুয়াল কই গেছে? ইকুয়াল কি ঘুমাচ্ছে দুপুরবেলা? ইকুয়াল দিয়ে লিখতে হবে এ, স্টার্ট দিয়ে ইকুয়াল দিয়ে লিখতে হবে 3। ইকুয়াল কই আপনাদের? আচ্ছা, বাদ বাকি যারা অ্যান্সার করছে তাদের মোটামুটি রাইট আছে। আচ্ছা, যেহেতু আপনি বুঝতেছেন না, আপনার জন্য একটু বলে দিই। তো এটা যেহেতু ক্রমিকভাবে আছে, সি এর পরে ডি, ডি এর পরেই, তার মানে এটা একটা অর্ডারড লিস্ট। অর্ডারড লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করে থাকি? ওএল। এখানে যে টাইপটা দেয়া আছে, সেই টাইপে নিয়ে আসার জন্য আমাকে অ্যাট্রিবিউট হিসেবে কি ব্যবহার করতে হবে? টাইপ। আর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা এখানে ছোটো হাতের অ্যালফাবেটিক অর্ডারে দেওয়া আছে, এবং তার প্রথম যে ক্যারেক্টার সেটা হচ্ছে এ। তো এখানে যদি আমি টাইপ এ দিই, তাহলে আউটপুটগুলো আসা শুরু করবে এ থেকে, বাট আমার আউটপুটের শুরুটা প্রয়োজন কি থেকে? সি থেকে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট ক্রম হতে শুরুর জন্য আমি আরেকটা অ্যাট্রিবিউটের হেল্প নিব, যার নাম হচ্ছে স্টার্ট। আর এই স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমরা এর আগের কোশ্চেনেই শিখে আসলাম, যে স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় কী দ্বারা প্রকাশ করতে হবে? নাম্বার দ্বারা প্রকাশ করতে হবে। এখন নাম্বার কিভাবে দিব? এ কে ধরে নিতে হবে তোমাকে 1, 2 দ্বারা ধরে নিতে হবে বি, আর সি কে আমরা ধরে নিব হচ্ছে 3। তাহলে স্টার্ট দিয়ে এখানে ভ্যালু কি দিব? আমরা 3 দিব। এই লাইনটা যদি লিখি, তাহলে আমরা এরকম ক্রম অনুযায়ী আউটপুটগুলো পেয়ে যাব। আচ্ছা, যারা ক্লাসে ছিলেন আশা করি বুঝতে পারছেন। আমরা 6 নাম্বার পর্যন্ত সমাধান করলাম, এখন আসি হচ্ছে 7 নাম্বার কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 7। আচ্ছা, 7 নাম্বার বলছে অর্ডারড লিস্টে টাইপ অ্যাট্রিবিউটে যদি টাইপ এ থাকে, তাহলে আউটপুটগুলো কেমন হবে? যদি আমি অর্ডারড লিস্টে এভাবে ওএল দিয়ে টাইপের ভ্যালুটা এভাবে এটা দিয়ে দেই, তাহলে আমার যে আউটপুট আসবে, সেই আউটপুটের ক্রমটা কীরকম হবে সেটা আপনাদেরকে একটু বলতে হবে। বলেন, আমি যদি এভাবে টাইপ এ দেই, তাহলে এর ফলে আমি যে আউটপুটটা পাবো, সেই আউটপুটের ক্রমগুলো কিভাবে আসবে সেটা আপনাদের কাছে জানতে চাইছে। তো সেটা কিভাবে আসবে? আচ্ছা, এটা আসবে হচ্ছে বড় অক্ষরে ABC আকারে। এই যে টাইপ এ দেয়া মানে আউটপুটগুলো আসবে হচ্ছে বড় অক্ষরের ABC আকারে। যদি আমি এখানে টাইপ এভাবে দিয়ে দিত তোমাদের কোশ্চেনে, তখন আউটপুটগুলো আসতো ছোট অক্ষরের ABC আকারে। যদি এখানে আই দিয়ে দিত, আই মানে আমরা বুঝবো হচ্ছে রোমান সিকোয়েন্সটা নির্দেশ করছে, তাহলে এটা হবে 1, এরপরটা এভাবে আসবে 2, তারপর আসবে 3। আবার এটা চাইলে কিন্তু বড় যে রোমান সিকোয়েন্সটা আছে সেটা দ্বারাও দিতে পারে। সেক্ষেত্রে আমরা এভাবে 1, 2, 3 দ্বারা যেটা আছে সেটাকে কাউন্ট করবো। বোঝা গেছে? তো টাইপের এখানে যে ভ্যালুটা, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করেই আমাদের
যে আউটপুটের ক্রম সেই ক্রমটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে সার্ন কোথায় অবস্থিত, CERN, সার্ন কোথায় অবস্থিত। HTML কোন ল্যাবে আবিষ্কৃত হয় বলেন দেখি। HTML যে ভাষাটা, সেই ভাষাটা কোন ল্যাবে আবিষ্কৃত হয়। আচ্ছা, যেহেতু আমাদের অধ্যায়ের নাম HTML, তো HTML সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে। তো HTMLটা কোথায় আবিষ্কৃত হয়, সার্ন নামে যে ল্যাব আছে সেই ল্যাবে। আর সার্ন এটার পুনরূপ কি, সার্ন হচ্ছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। হ্যাঁ, এটার পুনরূপ হচ্ছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। অনেক জায়গায় অর্গানাইজেশন দেওয়া আছে, অনেক জায়গায় কাউন্সিল দেওয়া আছে। তো তোমরা দেখবেন তোমাদের অপশনে কি দেওয়া আছে সেই হিসাবে তোমাদেরকে দেখাইতে হবে। তো এই ল্যাবের মধ্যেই কিন্তু HTML এর আবিষ্কারক টিম বার্নার্স-লি, তিনি HTML যে ভাষা সেই ভাষার আবিষ্কার করেন। আর এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। অনেকের ড্রিম কান্ট্রি কি সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে যাওয়ার অনেকেরই অনেক ইচ্ছা থাকে। তো সেই জায়গায় টিম বার্নার্স-লি সার্ন নামে যে ল্যাব আছে সেই ল্যাবের মধ্যেই কী করছে, HTML নামে যে ভাষা সেই HTML ভাষাটাকে আবিষ্কৃত হয়েছে। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয় বলেন, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে। ওয়েব পেজ এর অ্যাড্রেসকে কি বলা হয়। আচ্ছা, ওয়েব পেজের অ্যাড্রেসকে আমরা বলতেছি হচ্ছে URL। URL এর পূর্ণরূপ কি, URL এর পূর্ণরূপ কি। ওয়েব পেজের অ্যাড্রেসকে আমরা বলে থাকি হচ্ছে URL। URL এর পূর্ণরূপ কি। আচ্ছা, URL এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। URL এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম বা হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটা দ্বারা কি প্রকাশ করা হয়, এটা দ্বারা ওয়েব অ্যাড্রেসকে প্রকাশ করা হয়। ওয়েব অ্যাড্রেস বলতে কি, ওয়েব অ্যাড্রেস বলতে কোনো একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ যে ঠিকানা, সেই পূর্ণাঙ্গ ঠিকানাটাকেই বলা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। এরপরে বলছে যে নিচের কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার নয়। আচ্ছা, ওয়েব ব্রাউজিং সফটওয়্যার কোনগুলা। ব্রাউজিং বলতে তোমরা কি বুঝো, ব্রাউজিং মানে কি, আমরা এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে গমন করাকে কি বলা হয়, ব্রাউজিং, ঠিক আছে। ব্রাউজিং মানে হচ্ছে ওয়েবসাইটের এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে গমন করাকেই বলা হচ্ছে ব্রাউজিং। আর যে সফটওয়্যার দ্বারা এই ব্রাউজিংয়ের কাজটা করা হয় সেটাকে বলা হয় ওয়েব ব্রাউজার বা ব্রাউজিং সফটওয়্যার। বুঝাতে পারলাম, এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে ভিজিট করা বা গমন করা এই বিষয়টাকে বলা হয় ব্রাউজিং। আর আমরা একটা সফটওয়্যারের সাহায্যে এটা করে থাকি, সেই সফটওয়্যারটাকে বলা হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার বা ওয়েব ব্রাউজার। এই ব্রাউজিং সফটওয়্যার বা ওয়েব ব্রাউজার কোনগুলো আছে, যেমন একটা আছে কি গুগল চরম, না রে, একটা হচ্ছে গুগল চরম। এরপরে কি মজিলা ফায়ারফক্স। এরপরে আছে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। যদিও সামনের বছর থেকে এই ওয়েব ব্রাউজারটাকে বন্ধ ঘোষণা করছে, এই কারণে সামনের বছর থেকে হয়তো আমরা ইন্টারনেট এক্সপ্লোরার আর ব্যবহার করতে পারবো না, এটার পরিবর্তে হয়তো অন্য কোনো কিছু তারা প্রকাশ করবে। এরপরে কি আছে, অপেরা আমরা ব্যবহার করে থাকি, ইউসি ব্রাউজার আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এরপরে আছে সাফারি নামে একটা ওয়েব ব্রাউজার আছে। এরকম অসংখ্য ওয়েব ব্রাউজার আছে, তবে বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত এগুলাই হচ্ছে আমাদের পরিচিত ওয়েব ব্রাউজার। এগুলাকে কি বলা হচ্ছে, এগুলাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার বা হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার। এগুলা দ্বারা আমরা কি করে থাকি, ওয়েবসাইটে ভিজিট করে থাকি বা ব্রাউজ করে থাকি, এজন্য এগুলাকে বলা হয় ওয়েব ব্রাউজার বা ব্রাউজিং সফটওয়্যার। তো এখানে বলছে নিচের কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার নয়। তো এখানে এক নম্বর আছে ইন্টারনেট এক্সপ্লোরার। তো ইন্টারনেট এক্সপ্লোরার তো একটা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। এরপরে দেয়া আছে অপশনে গুগল ক্রোম। তো গুগল ক্রোমও কি একটা
ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। এরপরে অপশনে দেওয়া আছে মজিলা ফায়ারফক্স, তো মজিলা ফায়ারফক্স কি একটা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। এরপরে দেওয়া আছে উইন্ডোজ এক্সপ্লোরার, তো উইন্ডোজ এক্সপ্লোরার কিন্তু ওয়েব ব্রাউজিং সফটওয়্যার নয়, ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে ওয়েব ব্রাউজিং সফটওয়্যার, উইন্ডোজ এক্সপ্লোরার কিন্তু নয়। তাহলে এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার, এটা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার নয়। তাহলে 10 নম্বর যে বলছে যে নিচের কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার নয়, সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার। আচ্ছা, গুগল ক্রোম যদি ওয়েব ব্রাউজার হয় তাহলে গুগলটা কি? গুগল কি বলেন দেখি? গুগল ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার, তাহলে গুগলটা কি? গুগল ক্রোম আমরা জানলাম হচ্ছে ওয়েব ব্রাউজার, তাহলে গুগল কি? যে গুগল একটা ওয়েবসাইট, এটা তো আমরা সবাই জানি। এছাড়া গুগলকে আমরা কি হিসাবে ব্যবহার করে থাকি? এই গুগল ওয়েবসাইটটার কার্স কি? আচ্ছা, ইমন ইসলাম বলছে সার্চ ইঞ্জিন, নিহার আহমেদ বলছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, তো গুগল একটা হচ্ছে কি? গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগলকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলা হয়। এরকম আরও সার্চ ইঞ্জিন কোনগুলো আছে? সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যেখানে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ওয়েবসাইটকে কি করে থাকি? সার্চ করে থাকি, সেগুলোকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন। এরকম আরও সার্চ ইঞ্জিন কি আছে? গুগল আছে, ইয়াহু আছে, হ্যাঁ, এরপরে আছে MSN, বিং, হ্যাঁ, এগুলাকেও বলা হচ্ছে পরিচিত কিছু সার্চ ইঞ্জিন। তাহলে তোমাকে যদি বলে যে নিচের কোনটি সার্চ ইঞ্জিন, সেক্ষেত্রে এই যে এগুলার মধ্যে যে অপশনগুলো দেয়া থাকবে সেগুলাকেই তোমাকে সার্চ ইঞ্জিন হিসেবে চিহ্নিত করতে হবে। তাহলে এখানে যেগুলো দেয়া আছে এগুলাকে আমরা বলতেছি ওয়েব ব্রাউজার বা ব্রাউজিং সফটওয়্যার, আর এখানে যে কয়টা লিখে দিলাম এগুলাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, বাংলায় তৈরিকৃত বা বাংলায় ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটা, তার নাম জানো? বাংলা ভাষায় তৈরিকৃত সার্চ ইঞ্জিন কোনটা? আচ্ছা, রাজীব হোসেন বলছো অপেরা মিনি। অপেরা মিনি তো তোমার সার্চ ইঞ্জিন না, অপেরা মিনি হচ্ছে কি? ওয়েব ব্রাউজার। এই যে উপরে যেগুলো লিখে দেয়া আছে এগুলাকে বলা হয় ওয়েব ব্রাউজার বা ব্রাউজিং সফটওয়্যার। এই সবগুলাই হচ্ছে ওয়েব ব্রাউজার বা ব্রাউজিং সফটওয়্যার। আর এখানে যেগুলো এগুলাকে আমরা বলছি হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন একটা হচ্ছে গুগল, একটা ইয়াহু, একটা MSN, আর একটা হচ্ছে বিং। আর এখানে যেগুলো সেগুলো হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো দ্বারা আমরা ওয়েবসাইট বা ওয়েব পেজ ব্রাউজ করে থাকি। আচ্ছা, বাংলা ভাষায় তৈরিকৃত সার্চ ইঞ্জিনের নাম কি? আচ্ছা, বাংলা ভাষায় তৈরিকৃত সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে, তো এইগুলা তোমরা একটু জানে নিবা। তো এই প্রশ্ন সংক্রান্ত আমাদের যা কিছু জানার প্রয়োজন ছিল আমরা কিন্তু সেটা শিখে নিলাম। এরপরে আমরা আসি হচ্ছে 11 নম্বর কোশ্চেন। তোমাদের কি দেওয়া ছিল? কোনটি ফরম্যাটিং ট্যাগ নয়? ফরম্যাটিং ট্যাগ বলতেও যা বুঝাবে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ বলতেও কিন্তু একই বুঝাবে। আবারও বলতেছি, ফরম্যাটিং ট্যাগ আর টেক্সট ফরম্যাটিং ট্যাগ কিন্তু একই। এখন কোনগুলা ফরম্যাটিং বা টেক্সট ফরম্যাটিং ট্যাগ? মোট কথা হচ্ছে যে সকল ট্যাগ ব্যবহার করে আমরা টেক্সটকে বিভিন্ন ডিজাইন করে নিতে পারি। এখানে সহজ ভাষায় বলি, বইয়ের ভাষায় না যাই, সেটা হচ্ছে যে সকল ট্যাগ ব্যবহার করে তুমি টেক্সটকে মোটামুটিভাবে একটু ডিজাইন বা মডিফাই করতে পারবা, সেই ট্যাগগুলোকেই বলা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ বা ফরম্যাটিং ট্যাগ। এদের মধ্যে উল্লেখযোগ্য কী কী? একটা হচ্ছে বি ট্যাগ, বি দ্বারা কী করা হয়? বোল্ড করতে পারবো। একটা হচ্ছে আই ট্যাগ, আই দ্বারা কী হচ্ছে? ইটালিক। ইউ ট্যাগ, আন্ডারলাইন। এরপরে স্মল, অর্থাৎ স্বাভাবিকের থেকে যদি আমরা লেখাটাকে ছোট করতে চাই, আবার স্বাভাবিকের থেকে যদি আমরা বড় করতে চাই সেক্ষেত্রে কি আছে? বিগ ট্যাগ আছে। আমরা যদি স্বাভাবিকের নিচে নিতে চাই তার জন্য সাপ আছে, স্বাভাবিকের উপরে নেওয়ার জন্য সুপ আছে। যদি আমি লেখার মাঝে দাগ দিতে চাই এর জন্য কি আছে? স্ট্রাইক আছে। আবার স্ট্রাইকের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? DEL ব্যবহার করতে পারি, স্ট্রাইক ব্যবহার করতে পারি। বোল্ডের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? স্ট্রং ব্যবহার করতে পারি। আই এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? EM। ইউ এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? INS। এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোকেই বলা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ বা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এখন এই ট্যাগগুলোর কাজ কি? এই ট্যাগগুলো দ্বারা আমরা কোনো একটা টেক্সট বা লেখাকে মোটামুটিভাবে মডিফাই বা ডিজাইন করে নিতে পারি, সেগুলাকেই বলা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। যেমন আমি যদি এখানে বলি ইমেজ, তো ইমেজ দিয়ে তো তুমি টেক্সটের কোনো কাজ করতে পারবে না, তাই না? তার মানে ইমেজটা কোনো টেক্সট ফরম্যাটিং ট্যাগ নয়। আবার যদি আমি বলি এ ট্যাগ দ্বারা লিঙ্ক করা হয়, তো লিঙ্ক দ্বারাও তুমি তো টেক্সটকে কোনোভাবে মডিফাই করো, তার মানে এটাও টেক্সট ফরম্যাটিং না। আবার গতদিন আমরা শিখছি হচ্ছে OL, অর্ডার লিস্টের জন্য, তো এটা দ্বারাও কি আমরা টেক্সটকে কোনোভাবে মডিফাই
মডিফাই বা ডিজাইন করে নিতে পারবো? পারবো না, তার মানে এটাও টেক্সট ফরম্যাটিং ট্যাগ না। তাহলে বইয়ের ভাষা বাদ দিয়ে যদি সহজভাবে আপনাদের মনে রাখার জন্য বলি, তাহলে ফরম্যাটিং ট্যাগ বা টেক্সট ফরম্যাটিং ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগ ব্যবহার করে আমরা টেক্সটকে মডিফাই করতে পারি বা একটু হালকা ডিজাইন করে নিতে পারি, সেই ধরনের ট্যাগগুলোকেই বলা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। তো এখানে যেগুলো লিখে দিলাম এগুলাই হচ্ছে তোমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগ, এগুলো তোমরা স্পষ্টভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো আশা করতেছি এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা পেয়ে গেছেন। তো এখানে কোনটা বলছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ নয়? 1 নম্বর দেয়া আছে স্মল, তো স্মল কিন্তু একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ। 2 নম্বরে দেয়া আছে বি, তো বিও কিন্তু একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ। 3 নম্বরে দেয়া আছে বডি, বডি কিন্তু কোনো টেক্সট ফরম্যাটিং ট্যাগ নয়। তাহলে এখানে যে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটা হচ্ছে বডি। 4 নম্বরে দেয়া আছে আই, তো আইও হচ্ছে একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ নয়। তাহলে কোনটি ফরম্যাটিং ট্যাগ নয়? এটা হচ্ছে বডি। তবে কোনটা ফরম্যাটিং ট্যাগ নয় এটা বোঝার জন্য আমাদের কোনগুলা ফরম্যাটিং ট্যাগ এটা কিন্তু মনে রাখতে হবে। তো এগুলো লিখে দিলাম, এগুলো আপনারা নোট করে নিয়ে রাখবেন, এগুলাই হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আচ্ছা, এরপরে প্রশ্ন বলছে যে আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক ঠিকানা কোনটি? বলেন। আইপি অ্যাড্রেস এর আলফানিউমেরিক ঠিকানাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস এর আলফানিউমেরিক ঠিকানাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস এর আলফানিউমেরিক ঠিকানাকে কি বলা হয়? আচ্ছা, আইপি অ্যাড্রেসকে যে আলফানিউমেরিক ঠিকানা দ্বারা প্রকাশ করা হয় সেই নামটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন নেম। আর ডোমেইন নেম যে পদ্ধতিতে করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ডিএনএস। আর ডিএনএস এর পুনরূপ কি? ডিএনএস এর পুনরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ঠিক আছে? তো যদি তোমাদের অপশনে দেয়া থাকতো ডোমেন নেম, তাহলে 100% আমরা অ্যান্সারটা ডোমেন নেম হিসেবেই দেখাইতাম, কারণ আইপি অ্যাড্রেসকে যে আলফানিউমেরিক ঠিকানা দ্বারা প্রকাশ করা হয় সেই নামটাকেই বলা হচ্ছে ডোমেন নেম। তো তোমাদের অপশনে কিন্তু ডোমেন নেমটা দেওয়া হয়নি, তোমাদের অপশনে কি দেওয়া হয়েছে? ডিএনএস দেওয়া হয়েছে। তখন তোমাকে কি দেখাইতে হবে? ডিএনএস দেখাইতে হবে, কারণ ডোমেন নেম যে পদ্ধতিতে ব্যবহার করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে? এই আচ্ছা, আইপি অ্যাড্রেস কয় ধরনের এবং কি কি? 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 মেহেদি হাসান, আপনারটা হয়নি। টাইপ নেম, ওটা তো অ্যাট্রিবিউটের দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট টাইপ। আপনাকে বলা হয়েছে আইপি অ্যাড্রেস কয়টি এবং কি কি। কনফিউশন করো না, সঠিকভাবে বলেন। আইপি অ্যাড্রেস হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি হচ্ছে IPv4 আর একটাকে আমরা বলি হচ্ছে IPv6। একটা হচ্ছে IPv4 আর একটাকে বলা হয় IPv6। IPv4 কত বিট এবং IPv6 কত বিট? IPv4 কত বিট এবং IPv6 কত বিট? আইপি অ্যাড্রেস হচ্ছে দুইটা, একটাকে বলা IPv4 মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর একটা হচ্ছে IPv6 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। তো এদের মধ্যে IPv4 কত বিট দ্বারা প্রকাশ করা হয় এবং IPv6 কে কত বিট দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা, তো IPv4 বলছো হচ্ছে 32 বিট আর IPv6 বলছো হচ্ছে 128 বিট। তো এই দুইটা আইপি অ্যাড্রেসের মধ্যে বা আইপি ভার্সনের মধ্যে কোনটাকে বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে? আইপি ভার্সনগুলোর মধ্যে কোন ভার্সনটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে? আইপি ভার্সনের মধ্যে কোন ভার্সনটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে? আচ্ছা, বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহৃত যে ভার্সন সেটা হচ্ছে IPv4। IPv6 হচ্ছে আমাদের রিজার্ভ ভার্সন, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে এই বিষয়গুলো আমরা জানি নিলাম। এর পরের প্রশ্ন ছিল ইউআরএল এর প্রথম অংশের নাম কি? ইউআরএল এর প্রথম অংশের নাম কি? ইউআরএল এর প্রথম অংশের নাম কি?
ইউআরএল এর প্রথম অংশের নাম কি? তো ইউআরএল এর প্রথম অংশের নাম হচ্ছে প্রোটোকল। এই যে প্রথম অংশ কোনটা? এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলতেছি? প্রোটোকল বলতেছি। দ্বিতীয় অংশটার নাম কি? দ্বিতীয় অংশ কোনটা? এটা। এই দ্বিতীয় অংশের নাম কি বলো? দ্বিতীয় যে অংশটা আছে এই দ্বিতীয় অংশের নাম কি? আচ্ছা, দ্বিতীয় যে অংশ সেটার নাম আপনারা বলছেন হচ্ছে হোস্ট নেম। এখানে তৃতীয় যে অংশ সেই তৃতীয় অংশটার নাম কি? তৃতীয় যে অংশটা সেই তৃতীয় অংশের নাম হচ্ছে ডোমেইন নেম। তৃতীয় অংশটার নাম বলছে হচ্ছে ডোমেইন নেম। চতুর্থ অংশটার নাম কি? চতুর্থ যে অংশটা আছে সেই চতুর্থ অংশের নাম কি? আচ্ছা, চতুর্থ অংশের নাম বলছে টিএলডি বা হচ্ছে ডোমেইন নেচার। টিএলডি এর পুনরূপ কি? টিএলডি এর পুনরূপ কি? টিএলডি এর পুনরূপ বলছে হচ্ছে টপ লেভেল ডোমেন। এই যে টিএলডি এর পুনরূপ হচ্ছে টপ লেভেল ডোমেন। আর সর্বশেষ যে অংশ এই সর্বশেষ অংশটার নাম কি? সর্বশেষ যে অংশটা থাকলো সেই সর্বশেষ অংশটার নাম কি? সর্বশেষ অংশটাকে আমরা বলি কান্ট্রি কোড বা কান্ট্রি ডোমেইনও বলা হয় এটাকে। সর্বশেষ অংশটাকে বলা হয় কান্ট্রি কোড বা কান্ট্রি ডোমেইন। তো এখানে যে টিএলডিটা ব্যবহার করা হয়েছে এই টিএলডিটা কোন কাজের জন্য ব্যবহার করা হয় বা কোন ধরনের প্রতিষ্ঠানের ওয়েবসাইটকে চিহ্নিত করার জন্য আমরা এই টিএলডিটা ব্যবহার করে থাকি? এখানে যে .com টিএলডিটা আমরা ব্যবহার করছি এই টিএলডিটা আমরা কোন ধরনের প্রতিষ্ঠানের ওয়েবসাইটকে চিহ্নিত করার জন্য ব্যবহার করে থাকি? আচ্ছা, .com দ্বারা আমরা কোন ধরনের ওয়েবসাইটকে চিহ্নিত করার জন্য ব্যবহার করে থাকি? .com দ্বারা হচ্ছে কমার্শিয়াল ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটকে। ঠিক আছে। আচ্ছা, এই যে .org এটা দ্বারা কোন ধরনের টিএলডি বোঝায়? .org এটা দ্বারা কোন ধরনের টিএলডি বোঝায়? আচ্ছা, .com দ্বারা আমরা জানলাম কমার্শিয়াল ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তাহলে .org এটা দ্বারা কোন ধরনের প্রতিষ্ঠানের টিএলডি নির্দেশ করে? আচ্ছা, .org দ্বারা হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন আমরা কি বলি? অর্গানাইজেশন বিভিন্ন ধরনের সংস্থা বা অলাভজনক প্রতিষ্ঠান যেগুলো সেগুলাকে আমরা বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখানে যে প্রোটোকলটা ব্যবহার করা হয়েছে এই প্রোটোকলটার পূর্ণরূপ কি? এখানে যে প্রোটোকলটা আমরা ব্যবহার করছি সেই প্রোটোকলটার পূর্ণরূপ কি? এখানে যে প্রোটোকলটা ব্যবহার করা হয়েছে সেই প্রোটোকলটার পূর্ণরূপ কি? এখানে যে প্রোটোকলটা আমরা ব্যবহার করছি তার পূর্ণরূপ কি? রাজীব ইসলাম বলছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই কি? একটু খেয়াল করো। শারিয়ার ফয়সাল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ইমন বলছো সিকিউর। জান্নাতি ফেরদৌসি বলছো সিকিউর। আচ্ছা, রঞ্জন কুমার বলছেন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হয়নি। যদি আমাদেরকে কি দেয়া থাকতো? যদি দেয়া থাকতো যে হচ্ছে কি HTTP, তখন আমরা বলতাম যে এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাট আমাদের এখানে কি দেয়া আছে? HTTPS। এই যে দেয়া আছে HTTPS। তো HTTPS যখন থাকবে তখন সেটা হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই যে এসটা আসলো এই এস দ্বারা কি বোঝাবে? সিকিউর বোঝাবে। ঠিক আছে।
তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এখানে যে এই যে ডাব্লিউ আছে, ডাব্লিউ এর পূর্ণরূপ কি? এখানে যে ডাব্লিউ আছে সেই ডাব্লিউ এর পূর্ণরূপ কি? তিনটা ডাব্লিউ এর পূর্ণরূপ কি? তো ডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, তো HTML এর স্ট্যান্ডার্ড নির্ধারণ করে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটার নাম তোমাদেরকে জানা রাখতে হবে। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে W3C, যেটা হচ্ছে 3 W3C। এই প্রতিষ্ঠান দ্বারা কি করা হয়? HTML এর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে নির্ধারণ করা হয়। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে W3C। এখন এখানে W3 মানে কি? এই যে W3 মানে হচ্ছে তিনটা ডাব্লিউ। এখানে তিনটা ডাব্লিউকে সংক্ষেপে কি লেখা হয়? W3, আর সিতে হচ্ছে কনসোর্টিয়াম। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে W3C এর পূর্ণরূপ কি বা W3C দ্বারা কি বোঝায়, তো W3C দ্বারা W3 মানে কি? তিনটা ডাব্লিউ, আর তিনটা ডাব্লিউ মানে আমরা কি জানলাম? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এই যে সি দ্বারা বোঝায় হচ্ছে কনসোর্টিয়াম। সি দ্বারা কি বোঝায়? কনসোর্টিয়াম বোঝায়। তাহলে W3C মানে কি? W3C মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এটা দ্বারা কি করা হয়? এটা দ্বারা HTML এর যে স্ট্যান্ডার্ড, সেই HTML এর স্ট্যান্ডার্ডটাই নির্ধারণ করা হয়। আর এই সংস্থারও প্রতিষ্ঠাতাকে, HTML এর আবিষ্কারক কে? HTML এর আবিষ্কারক কে? HTML এর আবিষ্কারক হচ্ছে টিম বার্নার্স-লি। তো এই টিম বার্নার্স-লি হচ্ছে এই সংস্থার প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে নাও। W3 হচ্ছে একটা সংস্থা যেটা দ্বারা কি করা হয়? HTML এর যে স্ট্যান্ডার্ড, সেই HTML এর স্ট্যান্ডার্ডগুলো নির্ধারণ করা হয়। এই W3C এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। আর এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে টিম বার্নার্স-লি। ঠিক আছে, তো এই প্রশ্ন নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। এরপরে বলা হচ্ছে ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে কি বলা হয়? বলেন। কোনো একটা ওয়েবসাইট ওপেন করার পর প্রথম বা শুরুতে যে পেজটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? কোনো একটা ওয়েবসাইট ওপেন করার পর সর্বপ্রথম বা সবার শুরুতে যে পেজটা পাওয়া হয় সেই পেজটাকে বলা হয় হচ্ছে হোম পেজ। তাহলে হোম পেজের সংজ্ঞা কি বলা হচ্ছে? যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করার পর প্রথমে বা শুরুতে যে পেজটি পাওয়া যায় সেটাকে বলা হয় হোম পেজ। এই হোম পেজের আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স মানে কি? সূচি, তাই না? বইয়ের শুরুতে কি দেয়া থাকে? একটা সূচি দেয়া থাকে। সেই সূচি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই বইয়ের মধ্যে কি কি কন্টেন্ট দেয়া আছে, কোথায় গেলে আমি কোন অংশটা পাবো। একইভাবে একটা ওয়েবসাইটের যখন আমরা শুরুর পেজটাতে যাই, ওই শুরুর পেজটাতে কিন্তু ওই ওয়েবসাইটটা কি সম্পর্কিত, কোথায় গেলে কি পাওয়া যাবে, এটা কিন্তু তোমাদের দিয়ে দেয়া থাকে। যেমন তোমরা যদি তোমার কলেজের ওয়েবসাইটে বা তোমরা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতেছো, মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেছো, তাহলে ওই যে শুরুর যে পেজ, ওখানে কিন্তু বিভিন্ন অপশন দেয়া আছে, একাডেমিক অপশন দেয়া আছে, অ্যাডমিশন, MBA, IBA, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে। তার মানে ওই পেজটাতেই তোমার ওই ওয়েবসাইটের যাবতীয় ধারণা কিন্তু তুমি পাই যাচ্ছ। এই জন্য ওই পেজটাকে কি বলা হচ্ছে? ইন্ডেক্স পেজও বলা হচ্ছে। তাহলে হোম পেজ কোনটা? কোনো একটা ওয়েবসাইট ওপেন করার পর প্রথমে বা শুরুতে যে পেজটা আসে সেটাকে আমরা বলি হোম পেজ বা ইন্ডেক্স পেজ। আচ্ছা, 14 পর্যন্ত আমরা সমাধান করে নিলাম। 15 নম্বরে আসো। 15 নম্বর বলছে যে ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত ভাষা কোনটি? ওয়েব পেজ বা ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, কি কি? একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। ডাটাবেস যুক্ত থাকে কোন ওয়েবসাইটে? বলো দেখি। ডাটাবেস যুক্ত থাকে কোন ওয়েবসাইটে?
ডাটাবেস যুক্ত থাকে কোন ওয়েবসাইটে? আচ্ছা, ডাটাবেস যুক্ত থাকে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ওয়েব পেজ বা ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক যে ওয়েব পেজ বা ওয়েবসাইট সেগুলোকে ডেভেলপ করার জন্য বা ডিজাইন করার জন্য আমাদের শুধু দুইটা ভাষা হলেই যথেষ্ট। একটা ভাষাকে আমরা বলি HTML আর একটা ভাষাকে আমরা বলি হচ্ছে CSS। CSS মানে কি? CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই পূর্ণরূপগুলো কিন্তু জানা রাখতে হবে, আমি লিখে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। তো HTML তো আমাদের জানাই আছে, CSSটা লিখে দিচ্ছি। তো CSS এর পূর্ণরূপ কি? CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ট্যাটিক ওয়েব পেজ ডিজাইন করার জন্য কোন কোন ভাষার প্রয়োজন? একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS ভাষার প্রয়োজন। এখন আমরা যদি ডাইনামিক ওয়েব পেজ ডিজাইন করতে চাই তাহলে সেখানে HTML এবং CSS ভাষার পাশাপাশি আমার আরও যে ভাষাগুলো আছে এই ভাষাগুলোও কিন্তু আমাকে সেখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML CSS বাদে এই ভাষাগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়। তো এই ভাষাগুলো সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। প্রথমে কি দেয়া আছে? PHP। তো PHP এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। এরপরে আছে ASP। ASP এর পূর্ণরূপ কি? ASP এর পূর্ণরূপ হচ্ছে অ্যাক্টিভ সার্ভার পেজ। আচ্ছা, এরপরে কি দেয়া আছে? JSP। JSP এর পূর্ণরূপ হচ্ছে জাভা সার্ভার পেজ। এরপরে কি দেয়া আছে? SQL। SQL এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ। SQL এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে পূর্ণরূপ, এই পূর্ণরূপগুলো কিন্তু আমাদেরকে শিখে রাখতে হবে। তার পাশাপাশি কোনগুলো স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, কোনগুলো ডাইনামিক ল্যাঙ্গুয়েজ সেটা জানা রাখতে হবে। তাহলে স্ট্যাটিকের জন্য শুধু HTML আর CSS যথেষ্ট, আর ডাইনামিকের জন্য HTML CSS এর পাশাপাশি PHP, ASP, JSP, SQL এই ভাষাগুলো ব্যবহার করা হয়। আর এই ভাষাগুলোর যে পূর্ণরূপ সেই পূর্ণরূপগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে কোশ্চেন বলছে যে ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত ভাষা কোনটি? একটা দেয়া আছে HTML। তো HTML কোন কাজে ব্যবহার করা হয়? স্ট্যাটিকে। এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো ডাইনামিকের জন্য HTML এর প্রয়োজন। তো ডাইনামিকের জন্য HTML প্রয়োজন হলেও এই HTML CSS কিন্তু স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, আর ডাইনামিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে এই কয়টা। ঠিক আছে? কিন্তু ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন করার জন্য তোমাকে HTML CSS ভাষাটাও ব্যবহার করতে হবে, তার পাশাপাশি বাকিগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই কারণে HTML কিন্তু ডাইনামিক ল্যাঙ্গুয়েজ হবে না। হ্যাঁ, HTML ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহার করা হয়, বাট HTML কিন্তু ডাইনামিক ল্যাঙ্গুয়েজ নয়। ডাইনামিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাকিগুলো, আর স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML আর CSS। আচ্ছা, তারপরে দেয়া আছে প্রোলগ। তো প্রোলগ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? PHP, এই যে PHP দেখো, এই যে PHP, এই PHPটা কী কাজে ব্যবহার করা হয়? ডাইনামিক যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজ তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে এখানে অ্যান্সার কী হবে? PHP। আরেকটা দেওয়া আছে কবল। তো কবলও একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত ভাষা হচ্ছে PHP, যে PHP এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট প্রিপ্রসেসর। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরে বলছে নতুন প্যারাগ্রাফ ব্যতীত একটি নতুন লাইন লেখার জন্য কি ব্যবহার করা হয়? HTML এ কোনো একটা নতুন লাইনে লেখার জন্য বা উপাদানগুলো পরপর লাইনে প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? বলেন। HTML এ একটা নতুন লাইন শুরুর জন্য বা উপাদানগুলো পরপর লাইনে প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? BR ট্যাগ ব্যবহার করে। তাহলে নতুন প্যারাগ্রাফ ব্যতীত, প্যারাগ্রাফ নিলে তো আমরা একটা নতুন লাইনে অবশ্যই যাব, কিন্তু এখানে বলছে প্যারাগ্রাফ ব্যতীতই যদি আমরা একটা নতুন লাইনে যেতে চাই তাহলে সেখানে কি ব্যবহার করতে হবে? BR যে ট্যাগ আছে সেই BR ট্যাগ ব্যবহার করতে হবে। তো BR কোন ধরনের ট্যাগ বলেন দেখি? BR কোন ধরনের ট্যাগ? BR হচ্ছে এমটি ট্যাগ। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে ওয়েব পেজে চিত্র সংযোগের সিনট্যাক্স হলো। ওয়েব পেজে চিত্র কিভাবে সংযোগ করা যায় তার সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে বোঝাচ্ছে গঠন, অর্থাৎ কোন গঠনের মাধ্যমে আমরা সেটাকে দেখাইতে পারি। তো সঠিক সিনট্যাক্সটা একটু লিখে দেন দেখি। ওয়েব পেজে চিত্র সংযোগের সিনট্যাক্স কোনটা? শাহরিয়ার ফয়সাল বলছে SRC। SRC কি সিনট্যাক্স? সিনট্যাক্স মানে হচ্ছে গঠন বা স্ট্রাকচার। ঠিক আছে? তোমরা ইংলিশে কি স্ট্রাকচার বা রুলস লিখে রাখো না? তো
তো এখানেও তোমার প্রোগ্রামিংয়ে একটা স্ট্রাকচার বা রুলস, অর্থাৎ আমি যদি ইমেজ প্রদর্শন করতে চাই তাহলে কোন স্ট্রাকচারের মাধ্যমে আমাকে সেটা প্রদর্শন করতে হবে, এটা জানতে চাইছে তোমাদের কাছ থেকে। আচ্ছা, তো আমি লিখে দিচ্ছি, দেখো ইমেজ প্রদর্শনের জন্য আমরা জানি কোন ট্যাগ ব্যবহার করে থাকি, আইএমজি। আর অ্যাট্রিবিউট হিসেবে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি, এসআরসি। আর এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি করি, ওই ইমেজের যে সোর্স বা উৎস সেটা আমরা বলে দিই। সেখানে কি থাকে, ইমেজের যে নাম এবং ফরম্যাটটা থাকে, আর সেই অংশটাকে এখানে বলা হচ্ছে ইউআরএল। ইউআরএল দ্বারা কিন্তু এখানে কোনো বোঝাচ্ছে না, ওয়েব অ্যাড্রেস বোঝাচ্ছে না। ইউআরএল দ্বারা এখানে ইমেজের যে অ্যাড্রেস, সেই ইমেজের অ্যাড্রেসটাকে বোঝাচ্ছে, ওয়েব অ্যাড্রেস বোঝাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইমেজ লেখার সঠিক সেন্টেন্স। এখানে অপশনগুলো তোমাকে বিভিন্নভাবে দিছিল, যেমন খ নাম্বার অপশনে তোমার এসআরসি না দিয়ে কি দেয়া ছিল, এসসিআর দেয়া ছিল। গ নাম্বার অপশনে প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দেওয়া হয়নি, শুধু শেষেরটা দেওয়া হয়েছে। ঘ নাম্বার অপশনে ইমেজ ট্যাগের মধ্যে কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট না দিয়ে এসআরসি থেকে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শুরু করা হয়েছে। তো কোশ্চেনগুলো এভাবেই আসবে, এরকম তোমাকে ইমেজের সিনটেক্স জানতে চাইতে পারে, লিঙ্কের সিনটেক্স জানতে চাইতে পারে, লিস্ট লেখার সিনটেক্স জানতে চাইতে পারে। তো কিভাবে আমি একটা ইমেজ দেখাই, কিভাবে লিঙ্ক প্রদর্শন করি, কিভাবে লিস্ট লিখি, এই সিনটেক্সগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইমেজ প্রদর্শনের সিনটেক্স কোনটা, আমরা প্রথমে ব্যবহার করবো আইএমজি, এরপরে ব্যবহার করতে হবে এসআরসি। আর এই এসআরসি এর মধ্যে আমরা যে ইমেজের উৎসটা বর্ণনা করবো, সেখানটাকে যে অ্যাড্রেসের মধ্যে সেটা প্রকাশ করতে হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইউআরএল। আচ্ছা, এই লাইনের মধ্যে অ্যাট্রিবিউট কোনটা বলো দেখি, এই লাইনের মধ্যে অ্যাট্রিবিউট কোনটা? আচ্ছা, এখানে অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। এই যে এসআরসি, এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট, যেটা ইমেজ প্রদর্শনে বা ইমেজের উৎস বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা 17 পর্যন্ত শিখে নিলাম, আমাদের আর শেষে 3টা কোশ্চেন। আচ্ছা, 18 নম্বর কি বলছে, যে ইমেজের উৎস বর্ণনা করে কোনটি, এটা তো আমরা অলরেডি জানে নিলাম যে এসআরসি দ্বারা কী করা হয়, ইমেজের যে সোর্স বা উৎস সেটা বর্ণনা করা হয়, এটা আর আলোচনা করার কিছু নাই। এরপরে বলছে সুপারস্ক্রিপ্ট টেক্সটের জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়, বলেন। সুপারস্ক্রিপ্ট আকারে যদি আমরা কোনো কিছু প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ট্যাগটার মাধ্যমে করতে পারবো? সুপারস্ক্রিপ্ট আকারে যদি আমরা কোনো কিছু প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে সুপ। আচ্ছা, সুপারস্ক্রিপ্ট জিনিসটা কি আসলে, তুমি কখন বুঝবা যে আমাকে সুপ ট্যাগটা ব্যবহার করতে হবে? সুপারস্ক্রিপ্ট কখন বুঝবেন যে আপনাকে সুপারস্ক্রিপ্ট বা সুপ ট্যাগ ব্যবহার করতে হবে? সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আমরা কখন ব্যবহার করব? শাহরিয়ার ফয়সাল বলছে স্বাভাবিকের থেকে উপরে। তো এই সুপ ট্যাগটা আমাদের তখনই ব্যবহার করতে হবে যখন কোনো এলিমেন্ট আমাদের স্বাভাবিকের উপরে প্রদর্শন করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে সুপ। আচ্ছা, সর্বশেষ কোশ্চেন, নিচের কোন ট্যাগটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং ক্লোজিং ট্যাগ নেই? তো এখানে কার কথা বোঝা হয়েছে বলেন দেখি। এখানে যে বলছে যে কোন ট্যাগটি কেবলমাত্র অ্যাট্রিবিউট ব্যবহার করে এবং ক্লোজিং ট্যাগ নেই, এই লাইন দ্বারা কোন ট্যাগগুলোকে নির্দেশ করা হয়েছে বা কোন ধরনের ট্যাগগুলোর কথা বোঝা হয়েছে? এখানে বলছে নিচের কোন ট্যাগটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং ক্লোজিং ট্যাগ নেই। তো এই লাইন দ্বারা কোন ট্যাগগুলোকে নির্দেশ করা হয়েছে? আচ্ছা, এই লাইন দ্বারা হচ্ছে এমটি ট্যাগগুলোকে নির্দেশ করা হয়েছে, কারণ আমরা জানি এমটি ট্যাগের কি নেই, কোনো ক্লোজিং ট্যাগ নেই, কিন্তু এই এমটি ট্যাগগুলো কি বহন করতে পারে, অ্যাট্রিবিউট বহন করতে পারে। যেমন ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ, এই ইমেজের মধ্যে আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি, এসআরসি। আবার ইমেজের হাইট উইথ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, হাইট উইথ। আবার ইমেজকে আমরা ডানে বামে মাঝে নেওয়ার জন্য কি ব্যবহার করতে পারি, অ্যালাইন। তো এই যে অ্যালাইন, উইথ, হাইট, এসআরসি, এগুলাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট। তার মানে এই ট্যাগগুলো কি বহন করতে পারে, অ্যাট্রিবিউট বহন করতে পারে, কিন্তু এদের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এই সকল ট্যাগকে কি বলা হয়,
হয় এমটি ট্যাগ বলা হচ্ছে। তো এমটি ট্যাগের মধ্যে আমাদের অপশনে যে ট্যাগটা দেওয়া ছিল সেটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ দেওয়া ছিল, আর ইমেজ না দিয়ে এখানে অন্য কোনো ট্যাগও দেওয়া থাকতে পারে, ইনপুট ট্যাগ দেওয়া থাকতে পারে। ইনপুট ট্যাগের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের কি ব্যবহার করে থাকি, অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। তাহলে এই ছিল আমাদের আজকের পরীক্ষার যে 20টা কোশ্চেন, সেই আজকের পরীক্ষার 20টা কোশ্চেন। তো 20টা কোশ্চেনই আমরা সমাধান করে নিলাম, সঠিক উত্তরগুলো জানে নিলাম। এর পাশাপাশি এই 20টা কোশ্চেন সংশ্লিষ্ট আরও যে তথ্যগুলো জানা প্রয়োজন এবং আরও যেভাবে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করে নিলাম। তো আশা করতেছি এই ধরনের আলোচনার পরেও আপনাদের কোনো অংশে আর কোনো সমস্যা থাকার কথা না, এবং সেটা থাকবেও না যদি আপনারা নিয়ম মাফিক একটু বিষয়গুলোকে রিভিশনের মধ্যে রাখেন। তো আজকে যেহেতু ক্লাসের টাইম পরিবর্তন করার জন্য অনেকেই উপস্থিত হইতে পারেনি, তো আজকে আমি নতুন টপিকে আর যাচ্ছি না। তোমরা এগুলাই আরেকবার একটু দেখে নিও। আগামীকালের ক্লাসে আমরা লিঙ্ক, টেবিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, তোমরা ক্লাসগুলো আরেকবার একটু প্র্যাকটিস করে নেবা। আর যারা পরীক্ষা দেওনি কিন্তু আমাদের কোশ্চেন তো সব সলভ হয়ে গেল, তাদের আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। আমি যারা পরীক্ষা দিছো 3টার ক্লাস শুরুর আগে তাদের রেজাল্টটা আমি একটু পরে জানাই দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যারা পরীক্ষা দিছো তাদের সবার নম্বরের মধ্যে তোমার নম্বরের পার্থক্যগুলো কীরকম। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আগামীকালের ক্লাস রাত 9টায়। ওকে, ধন্যবাদ।